আসসালামু আলাইকুম। টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের জানাচ্ছি শুভেচ্ছা। আজকের পর্বে আমরা 13 অধ্যায়ের আরেকটি পাঠ নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। দেখো তো এখানে কি বলছে। প্রথম প্রশ্নটা, কোনটিতে শক্তির অপচয় কম হবে? এখন কিসের শক্তির অপচয়, কিসের ফ্লো চার্ট কতগুলো দেওয়া আছে আমি যদি তোমাকে একটু বলি। আগে দেখো, আমরা যে খাবারগুলো গ্রহণ করি এটা সবার আগে শুরু হয় কোথা থেকে? সূর্য শক্তিটা আবদ্ধ হয় উদ্ভিদের ভিতর, মানে উদ্ভিদের যে ক্লোরোপ্লাস্টের ভিতরে থাকা গ্রানা অংশটা সূর্য শক্তিকে আবদ্ধ করে রাখতে পারে। এই যে আবদ্ধ সূর্য শক্তিটা, এই সূর্য শক্তির যে মানে শক্তিটা প্রবাহিত হবে, এটাকে আমরা কি বলি? খাদ্য শৃঙ্খল বা খাদ্য শিকল বলি। কি প্রবাহিত হবে? শক্তিটা প্রবাহিত হবে। উদ্ভিদকে বা তৃণকে খাদ্য হিসেবে যারা গ্রহণ করবে ওদেরকে আমরা বলবো প্রথম স্তরের খাদ্য বা তৃণভোজী। ওই তৃণভোজী প্রাণীদেরকে আবার কেউ কোনো একটা প্রাণী খাদ্য হিসেবে গ্রহণ করবে, ওইটাকে আবার অন্য কোনো একটা প্রাণী খাদ্য হিসেবে গ্রহণ করবে। এভাবে যখন একজনকে আরেকজন খাদ্য হিসেবে গ্রহণ করতেছে, তখন এই যে সূর্য শক্তিটা একদম শুরু থেকে শুরু হয়েছিল কোথা থেকে? সূর্য শক্তিটা আবদ্ধ করে রাখছিল, ওই সূর্য শক্তিটা প্রবাহিত হইতে থাকবে। এখন প্রবাহিত হবে যখন প্রতিটা স্টেপে একটু করে শক্তি কমে যাবে। প্রতিটা স্টেপে আমরা এই যে মানে তুমি প্রথম যে জীবটা খাচ্ছে তৃণটা, সেক্ষেত্রে ও মানে একদম বেশি শক্তিটা পাচ্ছে। এরপরে যে জীবটা ওই তৃণভোজীটাকে খাবে সে কিন্তু একটু কম শক্তি পাবে। ওই তৃণভোজী অর্থাৎ দ্বিতীয় স্তরের যে খাদকটা, তাকে যে তৃতীয় স্তরের খাদকটা খাবে সে কিন্তু আরেকটু কম শক্তি পাবে। তাহলে আমরা কি বলতে পারতেছি? শক্তির অপচয়। তাহলে এখানে যে শক্তিটার কথা বলছে, এই যে শক্তির অপচয় যে বুঝাইছে, এটা দিয়ে মেনলি হচ্ছে তোমার সূর্য শক্তিটা, সূর্য শক্তি যে প্রবাহিত হয়ে যাবে ওইটা ওই যে কমতে থাকবে, ওই অপচয়টা বুঝাইছে। তাহলে দেখো, যেই ফ্লোচারটা যত বড় হবে শেষের যে জীবটা ও সবচেয়ে কম শক্তি পাবে। তাহলে দেখো, এই যে সবুজ উদ্ভিদকে কে খায়? ঘাসফড়িং খায়। ঘাসফড়িংকে ব্যাঙ খায়, ব্যাঙকে সাপ খায়, সাপকে বাজ পাখি খায়, অথবা ময়ূর। এরকম ফ্লোচার্ট আমাদের বই দিয়ে দেওয়া আছে। তাহলে এত লম্বা যে ফ্লোচার্টটা, তার মানে তুমি বুঝতে পারতেছো সবুজ উদ্ভিদের কাছে কি আছে? সূর্য শক্তিকে আবদ্ধ করার ক্ষমতাটা আছে। ওই ক্ষমতাটার কারণে এই যে সূর্য শক্তিটা ঘাসফড়িং পাইলো, ঘাসফড়িং এর কাছ থেকে ব্যাঙ পাইলো, কিন্তু সে ব্যাঙ কিন্তু ঘাসফড়িং এর থেকে কিছুটা কম শক্তি পাইছে। এরপরে সাপ, তারপর বাজ পাখি, সবাই এভাবে শক্তিটা তোমার পাচ্ছে। তাহলে বাজ পাখি পর্যন্ত শক্তির অপচয় অনেক বেশি ঘটছে না, বা শক্তি সে অনেক কম পাইছে। তাহলে এখানে আমাদেরকে দেখতে হবে কোন প্রবাহ চিত্রটা সবচেয়ে ছোট, সেখানে শক্তির অপচয় সবচেয়ে কম হবে। আমাদেরকে কি বলছে? শক্তির অপচয় কম জিজ্ঞেস করছে। তাহলে কম যেহেতু বলছে, এখানে দেখো সবুজ উদ্ভিদ সূর্য শক্তিকে আবদ্ধ করলো, সবুজ উদ্ভিদকে যে খেয়ে ফেলবে, শামুকটা সবুজ উদ্ভিদকে খাইলো, সে সবচেয়ে বেশি শক্তি পাইলো। এখানে শক্তির অপচয় সবচেয়ে কম হয়েছে। তাহলে যেটা সবচেয়ে ছোট ফ্লোচার্ট সেটাকে আমরা কি বলবো? শক্তির অপচয় এখানে সবচেয়ে কম। এরপরের প্রশ্নটা আমাদের কি বলছে, দেখো তো কি বলছে। নিচের কোন খাদ্য শৃঙ্খলে শক্তির অপচয় তুলনামূলক বেশি? এই যে একই কথা, শক্তির অপচয় কম বলছিল, তখন কি করছিলাম? সবচেয়ে ছোট যে ফ্লোচার্টটা ওইটা দাগাইছিলাম। এখানে আমরা দেখবো কোন ফ্লোচার্টটা সবচেয়ে বড়, মানে খাদ্য উৎপাদক থেকে শুরু করে খাদকের বিভিন্ন স্তর থাকে। এই যে খাদকের স্তরগুলা এভাবে হিসাব করলে কোন জায়গাটায় তোমার উৎপাদকের শক্তিটা সবচেয়ে কম গেছে, মানে অপচয় সবচেয়ে বেশি হচ্ছে। দেখো তো, এটা হচ্ছে আমাদের পরজীবী খাদ্য শৃঙ্খল যেটা, তাই না? আমরা কিন্তু খাদ্য শৃঙ্খল 3 ধরনের জানি। এটা হচ্ছে পরজীবী খাদ্য শৃঙ্খল, যেখানে ডেঙ্গু ভাইরাস যেটা, সে তার জীবনচক্র পরিচালনা করার জন্য মশার উপরে নির্ভর করতেছে। মশার দেহের অভ্যন্তরে এই ডেঙ্গু ভাইরাসটা বংশবৃদ্ধি করে বা সংখ্যা বৃদ্ধি করে। এরপরে মশার পরে মশা আবার মানুষের উপরে মানে নির্ভর করে তার জীবন পরিচালনা করার জন্য। তাহলে এই যে প্রবাহ চিত্রটা, এটা কি করতেছে? একজন আরেকজনের উপর নির্ভরশীল, মানে পরজীবদের উপর, অন্য কোনো জীবের উপর নির্ভরশীল। তাহলে এটাকে আমরা কি বলবো? পরজীবী খাদ্য শৃঙ্খল। এরপরে দেখো, শৈবাল, ছোট মাছ, বাজ পাখি, এটা একটা খাদ্য শৃঙ্খল যেখানে আমরা উৎপাদক প্রথম স্তরের খাদক, দ্বিতীয় স্তরের খাদক, ছোট একটা ফ্লোচার্ট। তারপরে দেখো, এইটার মতোই ছোট মাছ, বড় মাছের পরে আবার এখানে বাজ পাখি, মানে এখানে বড় মাছটা মাঝখানে আসছে। তাহলে এটা থেকে এই ফ্লোচার্টটা আরেকটু বড়, এখানে 3 ধরনের খাদক আমরা দেখতে পাচ্ছি। এরপরে যেটা দেখো, শৈবালকে খাদ্য হিসেবে গ্রহণ করবে জু প্লাঙ্কটন, জু প্লাঙ্কটনকে আবার ছোট মাছ খাবে, ছোট মাছকে বড় মাছ, বড় মাছকে বাজ পাখি খেয়ে ফেলবে। তাহলে এই ফ্লোচার্টটা আমাদের সবচেয়ে বড় না, এখানে তোমার শক্তির অপচয় তুলনামূলক বেশি হবে। দেখো আমাদেরকে কি জিজ্ঞেস করছে? বেশি জিজ্ঞেস করছে, যে শক্তির অপচয় কোথায় বেশি হবে। তাহলে এই যে সবচেয়ে প্রশস্ত যে ফ্লোচার্ট, অর্থাৎ খাদকের পরিমাণ যেখানে সবচেয়ে বেশি, ওখানে শক্তির পরিমাণ কম। খাদক যদি বেড়ে যায়, মানে বাড়তে থাকে, ওই একদম লাস্টের যে খাদকটা সে কিন্তু উৎপাদকের শক্তিটা কম পরিমাণে পাবে। এরপরে কি বলছে? নিচের কোনটিতে শক্তির পরিমাণ সবচেয়ে বেশি? এখন শক্তির পরিমাণ সবচেয়ে বেশি কার কাছে থাকে? যে সূর্য শক্তিটাকে নিজের ভিতরে আবদ্ধ করে রাখতে পারতেছে। তাহলে এখানে আমরা উদ্ভিদ খুঁজবো।
খরগোশ, খরগোশ তো ঘাস খায়, কিন্তু ঘাস খাওয়ার তুলনায়ও ধান গাছ, যেটা ধান গাছ কিন্তু নিজের খাবার নিজে তৈরি করতে পারতেছে, তাহলে ও সূর্য শক্তিকে আবদ্ধ করতে পারতেছে। এখন ধান গাছকে বা ঘাসকে খরগোশ খাচ্ছে, তাহলে খরগোশ হচ্ছে প্রথম স্তরের খাদক। এরপরে শিয়াল আবার হচ্ছে ও তোমার পরবর্তী স্তরের কতগুলো খাদক। তাহলে এই জায়গাগুলায় ওরা যেহেতু নিজের খাবার নিজে তৈরি করতে পারে না, ওদের কাছে আমরা শক্তি সবচেয়ে বেশি বলবো না, শক্তি সবচেয়ে বেশি তার কাছে থাকবে যে নিজের খাবার নিজে তৈরি করতে পারতেছে বা সূর্য শক্তিকে সরাসরি আবদ্ধ করতে পারতেছে। তাহলে এই জায়গাটা হচ্ছে ধান গাছ আমাদের উত্তর হবে, কারণ ওর কাছে শক্তি সবচেয়ে বেশি। পরবর্তীতে ওকে খাদক মানে খাদ্য হিসেবে গ্রহণের মাধ্যমে খাদকগুলাতে যায় তোমার শক্তির পরিমাণ কমতে থাকবে। এরপরের প্রশ্নটা কি বলছে দেখো তো, একটা উদ্দীপক দেওয়া আছে, ফ্লোচার্ট কতগুলা, এই ফ্লোচার্ট দিয়ে আমাদের এই দুইটা প্রশ্নের উত্তর দিতে হবে। এখন কি বলছে, সকল শক্তি পুনরায় কোথায় ফিরে আসে? আমরা জানি সকল শক্তি পুনরায় হচ্ছে পুষ্টি ভান্ডারে ফিরে আসে। তাহলে এখানে আমরা কি বলবো, সূর্যতে ফিরে আসে না, শক্তি ঘুরে ফিরে সূর্যের কাছে কিভাবে যাবে? এটা তো কমন সেন্স বুঝাই যাচ্ছে যে এটা কখনো হবে না। এরপরে কি বলছে, সূর্যটাকে তাহলে আমরা বাদ দিতে পারি। এরপরে বিয়োজক, বিয়োজক হচ্ছে ওই ব্যাকটেরিয়াদেরকে আমরা বুঝি, ওই যে কোনো জীবদেহ যখন মানে নশ্বর হয়ে যায় বা মানে নষ্ট হয়ে যাওয়ার যে সময়টা, মানে মৃত জীবদেহগুলা ওরা কি করে, তোমার ব্যাকটেরিয়া দ্বারা ভেঙে যায়। বিয়োগ বলতে আমরা কি বুঝি, ভেঙে যাওয়া না বা মানে আলাদা হয়ে যাওয়া। তাহলে বিয়োজক হিসেবে আমরা ব্যাকটেরিয়াকে জানি, ব্যাকটেরিয়া হচ্ছে আমাদের বিয়োজক। কিন্তু এইখানে হচ্ছে সকল পুষ্টি কিন্তু আবার বিয়োজকের কাছে ফিরে যাচ্ছে না। উৎপাদক, উৎপাদক হচ্ছে আমাদের মানে সবুজ উদ্ভিদগুলাকে বুঝাচ্ছে, তাহলে সবুজ উদ্ভিদের কাছেও ফিরে যাচ্ছে না, এটা কোথায় যায়, আমাদের পুষ্টি ভান্ডারে যায়। তবে পুষ্টি প্রবাহের প্রথম স্তরের খাদক কোনটি? পুষ্টি প্রবাহটা, এই যে এটা একটা পুষ্টি প্রবাহ, দেখো তো কোথা থেকে শুরু হয়েছে, সূর্য, সূর্য শক্তিকে উৎপাদক নিয়ে রাখছে, উৎপাদককে আবার হচ্ছে তোমার তৃণভোজী প্রাণীরা গ্রহণ করতেছে, তৃণভোজী প্রাণীদেরকে মাংসাশীরা গ্রহণ করতেছে। এরপরে শ্বসনের মাধ্যমে শক্তি ক্ষয় হয়, বিয়োজক, পুষ্টি ভান্ডার, মানে এই যে প্রবাহ চিত্রটা আমরা দেখতে পাইতেছি এখানে দেখো সবার শেষে কিন্তু পুষ্টি ভান্ডারটা আছে, তাহলে আমরা পুষ্টি ভান্ডার এখানে দাগাইলাম। এরপরে পুষ্টি প্রবাহের প্রথম স্তরের খাদক কোনটা? এখন এই যে দেখো উৎপাদক কিন্তু খাদক না, উৎপাদক সূর্য শক্তিকে প্রথমে আবদ্ধ করছে, এখন উৎপাদককে যে খাদ্য হিসেবে গ্রহণ করবে সে হবে প্রথম স্তরের খাদক। তাহলে এই যে দেখো তৃণভোজী, যেটা এই যে তৃণভোজী বা সবুজ উদ্ভিদকে যারা খাদ্য হিসেবে গ্রহণ করে তাদেরকে আমরা বলবো হচ্ছে প্রথম স্তরের খাদক। তাহলে প্রথম স্তরের খাদক এখানে কে হইলো, আমাদের তৃণভোজী যারা। মাংসাশী হচ্ছে আমাদের দ্বিতীয় স্তরের খাদক বলতে পারি, কি জন্য, এই যে তৃণভোজী যে প্রাণীরা থাকে, খরগোশ, হরিণ, ওদেরকে খাদ্য হিসেবে যারা গ্রহণ করে তাদেরকে আমরা বলবো মাংসাশী। তাহলে দ্বিতীয় স্তরের খাদক বলতে পারি মাংসাশীদেরকে। উৎপাদক তো সবুজ উদ্ভিদ, এটা তুমি বুঝতেই পারতেছো, আর বিয়োজক হচ্ছে ব্যাকটেরিয়া। এরপরে দেখো তো আরেকটা প্রবাহ চিত্র দিয়ে দেওয়া আছে, এইটা দিয়ে আমরা আবার পরের দুইটা প্রশ্নের উত্তর দিব। এখানে কি বলছে দেখো তো, ফাইটোপ্লাঙ্কটনকে ছোট মাছ খাবে, ছোট মাছকে বড় মাছ, বাজ পাখি, একটা প্রবাহ চিত্র পাইলাম। তারপরে এই ফাইটোপ্লাঙ্কটনকে আবার জু প্লাঙ্কটনরা খায়, জু প্লাঙ্কটনদেরকে আবার বড় মাছ, তারপর বাজ পাখি, দুইটা শক্তি প্রবাহ দেখতেছি। এরপরে তোমার কি হয়, এখানে আরেকটা দেখতেছি, তিনটা। তারপরে ফাইটোপ্লাঙ্কটন, মশার শুক্কিট, তারপর বড় মাছ, বাজ পাখি, এখানে চারটা ফ্লোচার্ট আমরা দেখতে পাইতেছি। আবার এই বরাবর গিয়ে যদি অর্ধেকেও থামি তাহলে হচ্ছে আরেকটা ফ্লোচার্ট দাঁড়ায়, এই যে এইভাবে করে যায়, যদি অর্ধেকে থেমে যায় মানে বাজ পাখি পর্যন্ত না যায় অথবা বড় মাছ পর্যন্ত যদি না যায়, সেক্ষেত্রে আমরা পাঁচটা ফ্লোচার্ট এখানে দেখতে পাইতেছি। এবার কি বলছে, খাদ্য শৃঙ্খল, খাদ্য শৃঙ্খল আর খাদ্য শিকল কিন্তু একই কথা। এখানে কি হবে, একটা সিরিয়ালে তোমার হচ্ছে শক্তিটা প্রবাহিত হইতে থাকবে, উৎপাদক, উৎপাদক থেকে প্রথম স্তরে একটা খাদক, তারপরে আরেকটা খাদক, দ্বিতীয় স্তরে, তৃতীয় স্তরে, এভাবে করে খাদ্য পুষ্টিটা হচ্ছে প্রবাহিত হইতে থাকবে মানে সিরিয়ালে। এখন এইভাবে যদি থাকে সেক্ষেত্রে আমরা কি বলবো, খাদ্য শিকল বা খাদ্য শৃঙ্খল। কিন্তু এই অনেকগুলা খাদ্য শৃঙ্খল মিলে যখন এরকম তোমার জালের মতো একটা স্ট্রাকচার গঠন করলো না, এটাকে আমরা বলবো হচ্ছে খাদ্য জাল। অনেকগুলো খাদ্য শৃঙ্খল মিলে কি তৈরি করে, খাদ্য জাল তৈরি করে। তাহলে এটা আমাদের কি হইলো, খাদ্য জাল তৈরি করলো। আমাদেরকে জিজ্ঞেস করছে এক্স যে চিত্রটা, তার মানে এই চিত্রটাতে খাদ্য শৃঙ্খল কতগুলো আছে, খাদ্য শৃঙ্খল আমরা পাইছি 5টা। এরপরে এক্স এর কোনটির অভাবে বাস্তুতন্ত্রের শক্তি প্রবাহ ক্ষতিগ্রস্ত হবে? তাকাও তো কোন জায়গাটা থেকে সবগুলা ফ্লো শুরু হয়েছে, অবশ্যই ফাইটোপ্লাঙ্কটন থেকে। ফাইটোপ্লাঙ্কটন বলতে আমরা কিন্তু উদ্ভিদকেই বুঝতেছি, ফাইটো বলতে কি বুঝায়, বায়োলজিক্যাল টার্মে তুমি যেখানেই ফাইটো ওয়ার্ডটা শুনবা বুঝবা ওখানে উদ্ভিদ বুঝাইছে, আর প্লাঙ্কটন বলতে অতি ক্ষুদ্র। তাহলে এই যে ফাইটোপ্লাঙ্কটন বা উদ্ভিদ, এখান থেকে আমাদের ফ্লোচার্টটা সবগুলো শুরু হয়েছে, উদ্দীপকে এখানে যেখান থেকে শুরু হয়েছে, তাহলে এটা কি আমাদের ফাইটোপ্লাঙ্কটন। জু প্লাঙ্কটন বলতে বুঝায় ক্ষুদ্র প্রাণী, জু
চিড়িয়াখানা, চিড়িয়াখানায় কি থাকে, অনেক অনেক প্রাণী থাকে। এভাবে তুমি মনে রাখতে পারো যে ক্ষুদ্র প্রাণীদের আমরা বলবো জু প্লাঙ্কটন, আর ফাইটো দিয়ে কি বলছি, ফাইটো হচ্ছে উদ্ভিদ, তাহলে ক্ষুদ্র উদ্ভিদদেরকে আমরা বলবো হচ্ছে ফাইটোপ্লাঙ্কটন। এরপরে বড় মাছ, বাজ পাখি, এটাও আমাদের ফ্লোচার্টে ছিল, কিন্তু শক্তি প্রবাহ ওদের কাছ থেকে শুরু হয় না, ওদের কাছে গিয়ে শেষ হয়েছে। এরপরে কি বলছে দেখো তো, খাদ্য শিকলের প্রতিটি ধাপে শতকরা কত ভাগ শক্তি কমে যায়, আমরা জানি প্রায় 100 ভাগ। তাহলে এখানে প্রায় 100-র কাছাকাছি কোনটা আছে দেখো তো, এটা তো 100 থেকে অনেক দূরে, এই 80 থেকে 90, যেটা প্রায় 100 ভাগ শক্তি হচ্ছে এখানে আমাদের মানে প্রতিটা স্টেপে হচ্ছে কমতে থাকে। এরপরে প্রথম ট্রফিক লেভেলে 1000 কিলো ক্যালোরি শক্তি থাকে, দ্বিতীয় ট্রফিক লেভেলে কত কিলো ক্যালোরি শক্তি সঞ্চিত হবে। তার মানে প্রথম যে ফ্লোচার্টটা বা শক্তি প্রবাহের, সেক্ষেত্রে প্রথমে কি আছে, 1000 কিলো ক্যালোরি যদি থাকে, প্রতিটা স্টেপে আমরা কি করব, এখানে একটা করে শূন্য কমাইতে থাকবা, তাহলে দেখবো উত্তর মিলে যাচ্ছে। তাহলে এখানে আমাদেরকে 1000 দিয়ে দিছে, দ্বিতীয় ট্রফিক লেভেলে বলছে, তার মানে দ্বিতীয় পর্যায়ে কি করবো, একটা শূন্য কমায় দাও, কত, 100। এরপরে কি দিছে দেখো তো, সবুজ উদ্ভিদ, সবুজ উদ্ভিদকে খাদ্য হিসেবে গ্রহণ করে ছাগল, ছাগলকে খাদ্য হিসেবে গ্রহণ করে মানুষ। তাহলে এই যে একটা ফ্লোচার্ট, উদ্দীপকে প্রথম ট্রফিক লেভেলে পি কিলোজুল শক্তি যদি থাকে, মানুষ কত কিলোজুল শক্তি পাবে। তাহলে মানুষ পর্যন্ত যাও, এখানে যদি মানে 1000 যদি হয়, সেক্ষেত্রে সবুজ উদ্ভিদ, ছাগল আর মানুষ আমরা কি করব, মানে পি কিলোজুল যেহেতু বলে দিছে, তাহলে ঐকিক নিয়মে যদি বের করতে যাই, তাহলে উপরে আমাদের পি থাকে আর নিচে কি হবে, আমরা 100 দিয়ে হচ্ছে এটাকে ভাগ পাবো। পি কে যদি আমরা 100 দিয়ে ভাগ করি, তাহলে হচ্ছে মানুষেরটা হবে। মানুষ কিন্তু তোমার দ্বিতীয় স্তরের খাদক, দেখো এটা হচ্ছে তোমার উৎপাদক, উৎপাদককে যে খাচ্ছে সেটা হবে আমাদের প্রথম স্তরের খাদক, প্রথম স্তরের খাদককে যে খাদ্য হিসেবে গ্রহণ করবে সে হবে দ্বিতীয় স্তরের খাদক। এখন আমরা দ্বিতীয় স্তরের খাদকে জানি হচ্ছে যত কিলোজুল শক্তি থাকে ওইটার 100 ভাগ। এরপরের প্রশ্ন কি বলছে দেখো তো, শস্য খাদ্য হিসেবে গ্রহণ করে ইঁদুর, ইঁদুরকে খাদ্য হিসেবে গ্রহণ করে সাপ, সাপকে খাদ্য হিসেবে গ্রহণ করে কে, বাজ পাখি। এখন শস্য, ইঁদুর, সাপ, বাজ পাখি, এখানে শস্যের মধ্যে মোট সঞ্চিত শক্তি যদি 1000 কিলো ক্যালোরি হয়, তার মানে এই জায়গাটায় শক্তি কত আমাদের, 1000 কিলো ক্যালোরি। তাহলে প্রতিটি ধাপে 80% শক্তি কমে গেলে বাজ পাখিতে কত কিলোরি, 80% শক্তি কমবে। এখন আমি কি বলছিলাম, প্রতিটা স্টেপে যাও, একটা করে শূন্য যদি আমরা কমাই, এখানে কি হবে, তাহলে এখানে 100, এরপরে কত, 10, তাহলে এইখানে কত থাকে, 10-এর ভিতরে, আর এখানে আমাদের বলছে 80%, তাহলে 10-এর ভিতরে 80% হইলে আমরা 8 পাবো উত্তর। 10-এর ভিতরে কত, 8। যে ত্রিমাত্রিক বস্তু শীর্ষদেশের সরু তাকে কি বলে, শীর্ষদেশ সরু বলতে এরকম যদি আমি আঁকি, দেখো তো একটা ত্রিভুজ, ত্রিভুজের উপরে শীর্ষদেশ সরু, তাই না? তাহলে এটাকে দেখো তো কিরকম দেখা যাচ্ছে, একটা পিরামিডের মতো না? তাহলে এই যে খাদ্য পিরামিডগুলা, পিরামিডকে আমরা কিন্তু এরকম স্ট্রাকচারে দেখতে পাই, যে একটা ত্রিমাত্রিক বস্তু, ত্রিমাত্রিক যেহেতু এজন্য হচ্ছে আমি 3D তে আঁকছি, শুধু একটা ত্রিভুজ আঁকলে তো তোমার মানে বোঝা যাচ্ছে না। তাহলে ত্রিমাত্রিক বস্তু আঁকলাম আমি, একটা ত্রিমাত্রিক বস্তু যেখানে শীর্ষদেশ সরু, ওই যে শীর্ষদেশ কিন্তু ওর সরু। এখন এই যে খাদ্য পিরামিড, এটা কিন্তু আমরা ষষ্ঠ অধ্যায়ে পড়ছিলাম। খাদ্য পিরামিডে এরকম বুঝায় নিচের দিকে তোমার সারফেসটা কি অনেক বেশি চওড়া না প্রশস্ত, তাহলে নিচের দিকে অবস্থিত যে খাদ্যগুলা, বা এখানে তোমাকে খাদ্য পিরামিড না বলেও যদি তোমার মানে যে কোনো পিরামিডই বলুক, সেক্ষেত্রে নিচে যে অবস্থান করবে যেই জীবগুলা বা যে খাদ্যগুলা, যে প্রাণীগুলা, ওদের পরিধি আমরা হচ্ছে বিস্তৃত বুঝবো, বা ওখানে বেশি পরিমাণ বুঝানো হয়েছে। এরপরে উপরের দিকে তুমি যেতে থাকো, সরু হইতে থাকবে। তাহলে উপরের দিকে যখন সরু, ওর জায়গাটা কি মানে তোমার আয়তনটা হচ্ছে কম, তাহলে নিচের দিকে পরিধি তোমার বেশি, এরপরে আস্তে আস্তে কি হবে, আমাদের কমতে থাকবে। এরকম মানে বুঝানোর জন্য, যেমন খাদ্য পিরামিডের নিচের খাবারগুলো তোমার সবচেয়ে বেশি পরিমাণে খাইতে হয়, এরপরে আস্তে আস্তে উপরে যেটা স্নেহ আছে সবার উপরে, স্নেহ জাতীয় খাদ্য তোমার সবচেয়ে কম পরিমাণ গ্রহণ করতে হবে, এরকম বোঝানোর জন্য এই যে পিরামিডটা, যার শীর্ষদেশ হচ্ছে সরু, তাহলে আমরা এখানে কি বলতে পারি, পিরামিড বলতে পারি। আর বাস্তুতন্ত্র, বাস্তুতন্ত্র তো হচ্ছে তোমার প্রাকৃতিক পরিবেশের সাথে জীবের যে আন্তঃক্রিয়া বা সম্পর্কগুলা। এরপরে খাদ্য শৃঙ্খল কি, শক্তি প্রবাহিত হইতে থাকে, খাদকের ভিতরে শক্তি প্রবাহিত হইতে থাকলে ওই অনেকগুলো খাদ্য শৃঙ্খল মিলে আবার কি তৈরি করে, খাদ্য জাল তৈরি করে। তাহলে এখানে ত্রিমাত্রিক বস্তুটাকে আমাদের কি বলছে, পিরামিডের কথা বলছে। তাহলে আজকের পর্বে আমরা যেগুলো সমাধান করলাম, আশা করি তোমরা বুঝতে পেরেছো। পরবর্তী পর্বে আমরা অন্য কোনো পার্ট নিয়ে তোমাদের সাথে আলোচনা করবো। ধন্যবাদ।